বাড়িময় লোকে লোকারণ্য। খাওয়া দাওয়া করানো হচ্ছে বাড়ির সম্মুখীন অংশে। পুরোদমে ব্যস্ত সকলে, ছোটাছুটি চলছে এক প্রকার। এদিকে ঠিক সেই হই-হট্টগোল উল্টো পাশে একরাশ স্তব্ধ নীরবতায় দাঁড়িয়েছে তিনজন মানুষ। তমা তিতিরের খানিকটা পিছনে দাঁড়ানো। রাহাত আর তিতির একদম মুখোমুখি হয়ে আছে। তমা ভয়ার্ত চোখে দেখছে এদিক সেদিক। ভয়ে গলা শুকিয়ে এসছে তার। তিতির আসতে চাচ্ছিল না। না আসলে বোধহয় ভালো হতো। এত মানুষের চোখ ফাঁকি দিয়ে পিছনের দরজা দিয়ে বেরিয়ে এইরকম একটা নির্জন জায়গায় এসেছে দুটো মেয়ে। বাড়িতে জানলে খুন হওয়ার সম্ভাবনা শতভাগ বেশি। পাথরের মতো দাঁড়িয়ে থাকা রাহাত এবার খানিকটা ঢলে উঠল। ছলছল করা চোখ দুটো পলক পড়ল এবারে। আচমকা দুহাত বাড়িয়ে ধরল তিতিরের হাতখানা। ধরা গলায় বলল, আমি বাঁচব না তোমাকে ছাড়া পড়ি, সত্যি বাঁচব না। বোঝার চেষ্টা করো, আমি সব মেনে নেব। তোমার সব সত্য মিথ্যা ভালো মন্দ সব আমার। তুমি শুধু আমার হয়ে যাও। স্তম্ভিত হল তিতির। রাহাতের প্রতিটি কথা মাথার উপর দিয়ে গেল যেন। অজান্তে ভুরু কুঁচকে এলো ভুরু জোড়া। বুঝে ওঠা মাত্র ছিটকে সরিয়ে এলো নিজের হাত। অপরাধবোধে কেঁপে উঠল শরীর। কেন? রোমাঞ্চকর অনুভূতির জন্য নয়। রাহাত তাকে স্পর্শ করে। আপনাকে আর কতবার বলতে হবে রাহাত ভাই? সেটা কখনোই সম্ভব না। আমি আমার স্বামীকে ছেড়ে পরপুরুষের কাছে যাব না। এটা সম্ভব? এত বড় পাপ আমাকে মেরে ফেললেও করা সম্ভব নয়। রাহাতের বুকটা হু হু করে ওঠে। তার পরীটা তার সামনে দাঁড়িয়েছে, অথচ অন্য কারো বউ হিসাবে। তাকে ছাড়তে পারবে না। সে পরপুরুষ। আহ, কী নিদারুণ যন্ত্রণা! তুমি কি ঈশানকে ভালোবাসো পরি? তিতিরের মুখ দৃঢ় হলো। কেমন একটা চকচক করলো আঁখিজোড়া। এক বুক আত্মবিশ্বাসের সাথে বলল, বাসি, খুব ভালোবাসি। আর সে? থমকায় তিতির। ঈশান কি তাকে ভালোবাসে? কি জবাব দেওয়া উচিত রাহাত ভাইকে? তিতিরের জবাব না পেয়ে কেমন একটা বাঁকা হাসি ফুটল রাহাতের চোখে মুখে। তোমার স্বামী অন্য এক নারীতে আসক্ত ছিল, জানো সেটা? অনেক খোঁজখবর নিয়েছেন? নিতে হবে। সেসব মিথ্যে। আমি ভালোবাসি তাকে। সে আমার হাজবেন্ড। বৈধতা আছে আমাদের সম্পর্কের। আর কি দরকার? রাহাতের মুখে হাসি প্রশস্ত হলো আরও খানিকটা। কেমন একটা বাঁকা গলা বলল, তোমাদের মধ্যে ভালোবাসা আছে? ভালোবাসা? সেটা ছাড়া একসাথে জীবন পাড়ি দেওয়া যায়। আজ না থাকলে কাল হতে কতক্ষণ। এছাড়া একই বিষয় আমার আপনার সাথে কিন্তু প্রযোজ্য। আমি আপনাকে ভালোবাসি না। রাহাতের মুখের হাসি মিলিয়ে যায়। মুখে আবারও নামে রাজ্যের অসত্য। এত কনফিডেন্স প্রচুর। যদি কখনো সেটা ভুল প্রমাণিত হয়, মুক্তি নিশ্চিত। রাহাত দু কদম এগিয়ে আবার ধরতে চাইল বোধহয় তিতিরের হাত। এবারে তিতির ভুল হতে দিল না। হুড়মুড়িয়ে পিছিয়ে গেল। ধাক্কা খেল তমার সাথে। তমা দু হাতে ধরল বোনকে। তিতির কড়া দৃষ্টিতে তাকালো রাহাতের দিকে। আমাকে দয়া করে ছোবেন না রাহাত ভাই, দোহাই লাগে। এবার অন্তত বুঝুন, আমাদের আর কিছু করার নেই। দুঃস্বপ্ন ভেবে দুজন দুজনকে ভুলে যাওয়া ছাড়া। আমি আপনাকে না আগে কখনো ভালোবেসেছি, আর না তো স্বামী ছেড়ে কখনো আপনাকে ভালোবাসতে পারবো। ওই মানুষটা এখন আমার সব। তাকে ছেড়ে অন্য পুরুষের কথা কল্পনাতেও আসে না আমার। তোমার সব দুঃস্বপ্ন সরিয়ে দেওয়ার প্রতিজ্ঞা করেছিলাম আমি। রাত হলে ঘুমাতে পারো না, সে দুঃস্বপ্ন। সে কি সেটা পারে? পারে তোমাকে সেসব দুঃখ ভুলিয়ে রাখতে? তিতির আরেক দফা অবাক হয়। তার রাতে দুঃস্বপ্নের কথা রাহাত জানার কথা নয়। তমা আশ্চর্য চোখে তাকায় দুজনে। আপনাকে কে বলেছে? মিনু। আমার দুঃস্বপ্ন হোক বা ভালো স্বপ্ন, আপনাকে দয়া করে সেসব নিয়ে ভাবতে হবে না। সুন্দর একটা জীবন পড়ে আছে আপনার। মরীচিকার পিছনে ছুটে লাভ নেই। পড়ি, ফিরে যান রাহাত ভাই। এত রাতে সবার চোখ ফাঁকি দিয়ে পরপুরুষের সাথে দেখা করা আসা নেহাত কোনো ভালো মেয়ের কাজ নয়। কিন্তু তবু শেষবার দেখা করতে এসেছি আমি। এটাই যেন আপনার শেষ দেখায়। আমার পিছু আপনি আর কখনো আসবেন না। আমাকে দরকার পড়লে ঘৃণা করতে পারেন। আপনাকে ঠকিয়েছি এটাও মনে মনে সাজাতে পারেন। আমাকে ভুলতে যা যা দরকার হয় করুন। এটা আমার অনুরোধ। শব্দ করে হেসে ফেলল এবার রাহাত। দু হাতে মাথার চুলগুলো খামচে দিল। ছল ছল রক্তিম চোখে তাকালো তিতিরের দিকে। এই জীবনে তোমাকে ঘৃণা করা সম্ভব নয় পরি, সম্ভব নয়। আর ভুলে যাও? ছা, মরে গেল না। তোমার দাবি আমি ছাড়বো না কোনো জন্মে। দাবি করতে অধিকার লাগে রাহাত ভাই।
খোদা সে ভাগ্য আপনাকে দেয়নি। আমি ঈশান আশা দেওয়ানের পুরোটা তার। আমার নাম, পদবি, ভালোবাসা, সম্মান, শরীর সব শেষ অবধি থাকবে তো? আমার মৃত্যু না হওয়া অবধি থাকবে। খোদার কাছে বৈধ অধিকারের দাবি আমি পরকালে করব। কোনোদিন যদি জানতে পারো যে যে স্বামীকে ভালোবেসে সব উৎসর্গ করেছে সে স্বামী পুরোটাই মিথ্যা, তার অস্তিত্ব মিথ্যা। তিথির স্থির চোখে তাকিয়ে থেকে কিছুক্ষণ শ্বাস টেনে দীর্ঘ গলা বলে, আগুন লাগিয়ে দেবো সব কিছুতে, মুছে ফেলাবো মিথ্যা অস্তিত্ব। সেদিন ফিরবে আমার কাছে না। তমা এগিয়ে এলো। এবারও তিতিরে একদম কণ্ঠ যথাযথ ভদ্র রাখার চেষ্টা করলো। আপনি দয়া করে যান, আর আসবেন না। মেয়েদের একটা সম্মান থাকে, বিবাহিত বা অবিবাহিত। অবুঝের মতো করবেন না। যাকে ভালোবাসেন তার গায়ে নিশ্চয় দাগ লাগলে ভালো লাগবে না আপনার। রাহাত তমার কথা সোজাসাপটা কোনো উত্তর দেয় না, তবে কথাটা কাজে দিল বলে মনে হয়। তিতিরের পিছন দিকে তাকে লক্ষ্য করলে একবার ধরা গেল বলে, বাড়ি যাও পড়ি। ভাগ্যের হাতে আমি এত সহজে সব ছেড়ে দিলাম না, কিন্তু দেখা শেষ দেখা নাও হতে পারে। তিতির কিছু বলার আগে সেখান থেকে বেরিয়ে গেল রাহাত। তমা তিতিরের হাত টেনে নিয়ে আসলো বাড়ির ভিতরে, তবে ঢুকতে সামনে পড়লো নুরি। ধরা পড়ে যাওয়ায় চোরের মতো মুখ করে, হয়ে গেল তোদের। এখানে কি করছিস তোরা? তিতির এগিয়ে এসে দরজা আটকায়। মিথ্যে বলায় সে বড্ড কাঁচা, তবে কোনো মতে বললো, এপাশে লাইট দেওয়া আছে কিনা দেখতে গেছিলাম। বড্ড কাঁচা মিথ্যে কথা। এপাশের আলো জ্বলা হয় না জীবনেও। আজকে সামনের দিকে আলো ঝলমলে, আর প্রয়োজন নেই এদিকের আলো। তবে নানান চিন্তায় জর্জরিত নুরির মাথায় বোধহয় আসলো না সেসব কিছু। মাথা নাড়ল কোনো মতে। হাতে পানির বোতল তার। ঘুরে চলে যেতে হাঁপ ছেড়ে দুজনে। পানি খাওয়া দরকার, গলাটা অস্বাভাবিক শুকিয়ে গেছে। নুরি নিশিকে এত মানুষের মধ্যে চোখে পড়ল না তাদের। ড্রয়িং রুমের মাঝখানে খাওয়া দাওয়ার পর্ব চুকিয়ে সব মহিলারা বসে চন্দ্রা দেওয়ানকে ঘিরে গল্প গুজব চলছে। তমার মা চাবি গুঁজে দিল মেয়ের হাতে। ফোন রেখে এসেছে তিনি বাড়িতে। রাত কত হবে যেতে? তমার নানা ভাই অসুস্থ। ফোন কাছে না থাকলে মন খুঁতখুত করে। তিতির উপরে আসলো। ঈশানের ঘরের দরজা ঠেলে ভিতরে ঢুকতে চমকালো। ঈশান কপালে হাত ঠেকে চোখ বুজে শুয়ে আছে। নিচে ব্যস্ততা এক ফোঁটাও কমেনি। তৃতীয় বৈঠকের খাওয়া দাওয়া চলছে, সবাই ছোটাছুটি করছে। লোকটার কি শরীর খারাপ? দরজা চাপিয়ে এগিয়ে গেল ঈশানের দিকে। ঈশান টের পেল চিরচেনা নারীর অস্তিত্ব। নূপুরের শব্দ কানে বাজছে, তবে চোখ খুলল না। তিথি শব্দহীন পাশে বসলো। খেয়াল করার চেষ্টা করলো ঈশান ঘুমিয়ে আছে কিনা। মনে হচ্ছে না। কপাল কুঁচকে আছে। ধীর গলায় ডেকে উঠল, ঈশান ভাই। জবাব দেওয়ার প্রয়োজন বোধ করল না ঈশান। ওর 7 জন্মের ভাই হয় সে, তো সে ডাকুক থাকুক। তিতির কপালে অস্বাভাবিক কোঁচকানো লক্ষ্য করলো। আপনার কি শরীর খারাপ লাগছে ঈশান ভাই? ঈশান এযাত্রায় চোখ খুলল। তিতির ঝুঁকে আছে খানিকটা ঈশানের উপর। চোখ মেলতে চমকে সরে আসলো, তবে কণ্ঠ থেকে আকুলতা গেল না। শরীর খারাপ লাগছে কি? ঈশান এবার জবাব দিল না, উঠে বসলো। গম্ভীর গলা বলল, একা থাকতে চাই একটু, তোর ঘরে যা। তিতির অবুঝের মতো তাকিয়েছে। তোর ঘরে যা মানেটা কি? কী হয়েছে বলবেন তো? কোথায় ছিলিস এতক্ষণ? তিতির থমকায়। শুকনো ঢোক গিলে। ঈশানের প্রশ্নে দিম দিম শব্দ শুরু হয়ে গেছে বুকের বাক্সটায়। মিনমিন করে বলে, নিচে। কই? আমিও তো নিচে ছিলাম, দেখলাম না তো। ওই ছিলাম ওখানে। ঈশান ছোট চোখে তাকালো। তিতিরে মিথ্যে বলা, মেয়েটা তাকে মিথ্যে বলে জানা তো ছিল না। উঠে দাঁড়ালো। একটা সিগারেটের লাইটার হাতে নিল, ঠোঁটে চেপে ধরলো সিগারেট। তিতির নাক মুখ কুঁচকে আসছে সিগারেটের গন্ধে আর শ্বাসকষ্ট বরাবর। ঈশান এক হাতে পকেটে গুজে অন্য হাতে সিগারেট টানছে। দরজা জানলা বন্ধ করে ধোঁয়া ভরছে। আর চোখে একবার দেখলো তিতিরের উৎসুক করা গন্ধ। এগিয়ে গিয়ে খুলে দিল বারান্দার দরজা। নিচ থেকে প্রচুর মানুষের শব্দ কানে ভেসে আসছে। আচমকা বজ্রকঠিন গলায় বলে উঠল, তুই কি ভালোবাসিস আমায়? ঈশানের আচমকা প্রশ্নে থমকায় তিতির। বুকে টিপ টিপ শব্দ কানে এসে বাড়ি গেছে। ঘরের মধ্যে কেউ কোনো কথা বলছে না। ঈশান প্রশ্নটা করে এক মনে সিগারেট কাটছে। উল্টো হয়ে দাঁড়ানো। ঘরে পিনপত নীরবতা। তিতির কী জবাব দিতে খুঁজে পেল না। শক্ত হতে দাঁড়িয়ে রইল। হুট করে এই প্রশ্নের কারণ খোঁজার চেষ্টা করল সে বোধহয়। ঈশান তিতিরের জবাব না পেয়ে এ যাত্রায় দীর্ঘশ্বাস পেল। গম্ভীর করে বলল, রাহাত এসেছিল কেন? কী ছিল
ওর সাথে তোর খুব দরকার ছিল? তিতির বরফের মতো জমে গেল, চোখ দুটো বড় বড় হয়ে গেল। ঈশান জানলো কি করে দেখে ফেলছে? তিতির আমতা আমতা গলায় বলে উঠল, আমি জানতাম না উনি কখন। আরেকটা মিথ্যে কথা। ঈশান বাঁকা হাসলো। মেয়েটার দিকে তাকাতে ইচ্ছে হচ্ছে না, তাকে মিথ্যে বলছে। বাহ, দারুণ উন্নতি। সত্যি বললে মেরে ফেলতে ওকে? সিগারেটের লম্বা টান দিয়ে দৃঢ় গলা বলল, স্পর্শ করতে দিলি কেন ওকে? হাত ছোবে কেন ও? তিতিরের শরীর কাঁপছে এবারে। মানুষটা সব দেখছে তাহলে। কোথা থেকে দেখলো? দুপা এগিয়ে গেল ঈশানের দিকে। ঈশানের দৃষ্টি বাইরে অন্ধকার আকাশের দিকে। তিতির ব্যস্ত গলায় কৈফিয়ত দেওয়ার মতো করে বলল, আমি দিতে চাইনি। ঈশান শব্দ করে হাসলো। তাচ্ছিল্য প্রকাশ করলো সম্ভবত। না চাইলে পরপর শুয়ে দেয়। আপনি আমাকে ভুল বুঝছেন। আমি মানুষটাই ভুল। ইটস ওকে ঈশান ভাই। ঈশান দূরে সরে দাঁড়ালো সামনে থেকে। হাতের শেষ হওয়া সিগারেটটা বারান্দায় ছুঁড়ে ফেলে পায়ে পিষল। একা থাকতে দে কিছুক্ষণ, যা এনজয় কর বাইরে। ঘুমাবো আমি, মাথাটা ধরছে। তিতির নিজের অজান্তে কেমন বাঁ পাশটা মুচড়ে উঠল। ঈশান তার উপর রাগ দেখাচ্ছে, তাকাচ্ছে না অবধি। একা থাকতে চাচ্ছে এভাবে আপনি? ঈশান হাত তুলিয়ে থামিয়ে দিল তাকে। গম্ভীর গলা বলল, এসব নিয়ে কথা বলতে ভালো লাগছে না তিতির। প্লিজ, মাথা যন্ত্রণা করছে, একটু স্পেস দে। তিতির ছলছল চোখে তাকিয়ে ঈশানের দিকে। আচমকা তার এমন কষ্ট হচ্ছে কেন? বুকটা জ্বলে যাচ্ছে। লোকটা তাকে ভুল বোঝায় কেন? কৈফিয়ত শুনছে না। ঈশান পাশ কাটিয়ে বিছানা কাছে চলে এলো। ফোন করলো কাউকে। একটু পরে বোঝা গেল সেটা নিয়াজ। নিয়াজ, একটু ওদিকটাতে দেখ, আমি আধ ঘন্টা পরে এসেছি। ফোন কেটে হাতের ঘড়ি খুলে বেড সাইডে টেবিলের উপর রাখতে আলো নেভালো ঘরে। দরজা আটকে দিয়ে যাস। তিতির বেশ খানিকক্ষণ সময় ঠায় দাঁড়িয়ে রইল। ঈশান কোনো শব্দ পাওয়া গেল না। কাছে গিয়ে ডাকবে? সমস্যা কোথায়? বকবে না হয় একটু, বকাই উচিত যা করেছে। কিন্তু লোকটা তো কথাই বলছে না। তিতির নড়াচড়ার কোনো আভাস না পেয়ে এবার ঈশান উঠে এলো বিছানা থেকে। ঘড়ি আর ফোন হাতে গটগট করে বেরিয়ে গেল ঘর থেকে। তিতির পিছু ডাকলো কয়েকবার, সাড়া দিল না ঈশান। স্যার, এটা একই বয়সের একজন মহিলার লাশ। একইভাবে প্রথমে, তারপর শ্বাসরোধে, কপালে সরু ৩-৪টে ভাঁজ নিয়ে। সাজিদের ইচ্ছে হলো দু হাতে মাথার চুল খামচে ধরতে। ঘণ্টাখানেক আগে থানা থেকে ফোন এসেছে। নতুন করে আরেকজন নারীর লাশ পাওয়া গেছে তাদের এলাকা থেকে বেশ কিছুটা দূরে জঙ্গলের ভিতরে এক পোড়ো বাড়িতে। ঈশানদের বাড়ির ব্যস্ততা তখনও শেষ হয়নি। কী এক দরকারে ঈশান বেরোচ্ছে, তারা সামলাচ্ছিল সবটা। আচমকা এমন খবরে মাথায় বাজ পড়ছে সাজিদের। উচ্চ মহল থেকে কল করে বকাঝকা করা হলো তাকে। সেই বা ১-২ দিনে কী করতে পারে? জাদুকর তো নিশ্চয় নয় সে। তদন্ত চলছে। তাদের দৃঢ় বিশ্বাস ছিল পরের খুনটা আর এ এলাকা হবে না। মাঝখান থেকে সাজিদ গ্লাস পরে মনোযোগ দিয়ে এদিক ওদিক পরখ করলো লাশের। মেয়েটা তাদের এলাকায় সম্ভবত নয়। অবশ্য কয় বাড়ির মেয়েকেই বা চিনে? সম্ভবত আশেপাশের কোনো এলাকার। পাশে থাকা তার অ্যাসিস্ট্যান্টের দিকে ফিরতে একটা ফাইল এগিয়ে দিল সে। ফটোগ্রাফার স্যার, খুনটা বেশিক্ষণ হলো হয়নি, এই ১.৫ ঘন্টা মতো। বলতে পারেন খুনের মিনিট ২০ পর চোখে পড়ে স্থানীয় মানুষের। আশেপাশে তীক্ষ্ণ দৃষ্টি বলল সাজিদ। তীক্ষ্ণ গলা বলল, এরকম একটা জায়গায় চোখে পড়ল কার? অদূরে গুটিসুটি মেরে বসে থাকা এক বৃদ্ধকে দেখে কনস্টেবল। স্যার, উনি। ওনার স্বামী পাগল, সময়ে অসময়ে বাড়ি ছেড়ে বেরিয়ে যায়। এদিকে আসছে কিনা খুঁজতে খুঁজতে বৃদ্ধা আবিষ্কার করে মেয়েটাকে। তবে সব শুনলে বুঝতে পারবেন বৃদ্ধার উপস্থিতি অনুমান করে খুনি সরেছে ওখান থেকে। কারণ বৃদ্ধা মেইলি গলার চিৎকারে যায় ওখানে, তবে গিয়ে মৃত অবস্থায় পায়। সাজিদ মন দিয়ে শুনল সব তথ্য। হাতের ফাইলের ছবিগুলো পরখ করে কনস্টেবল হাতে দিতে দিতে বলল, মঞ্জু, পোস্টমর্টমের জন্য দ্রুত পাঠাও। আর আশপাশটা একদম চিরুনি তল্লাশি করো। কোনো ক্লু থাকলে সেটা যেন হাতছাড়া না হয়। লাশ সরিয়ে নিয়ে যাওয়া হলো ময়নাতদন্তে। স্পেশাল ফোর্স তল্লাশি করেছে আশপাশটা। জার্মান শেপার্ড বিশেষ করে প্রাপ্ত কুকুর নিয়ে আসা হয়েছে। প্রায় ৪৫ মিনিটে তল্লাশি শেষে মিলাইতে হলো একসাথে। একজন পুলিশ কনস্টেবল এগিয়ে এলো হাতে দুটো প্যাকেট নিয়ে। একটা একটা শার্টের বোতাম, অন্যটা একগোছা চুল। আর কিছু? স্যার, একটা গাড়ি আর বাইকের ছাপ আছে। স্পষ্ট নয় যদিও, বৃষ্টি থাকলে ধরা যেত আজকে কি না। তবে আমরা সেটাও পরীক্ষা করছি। মেয়েটার পরিবারের খোঁজ
স্যার 2 গ্রাম পর মাস্টার্স ফাইনালসের পরীক্ষার সামনে। বাড়িতে মা আর দাদির সাথে থাকে, টিউশনি করে সংসার চালাতো। রোজ দিন এই টিউশনি সন্ধ্যার পর এই মেইন রাস্তার ধারে বাড়ি ফিরে। খুব সম্ভবত সেখান থেকে কেউ তুলে নিয়েছে। মেইন রোড থেকে এটা খুব একটা দূরে নেই। মুখে আদল কিছুটা স্বাভাবিক হচ্ছে না সাজিদের। কেউ একজন চ্যালেঞ্জ ছুটতে চেয়েছে তাদের, নাকের ডগায় একের পর এক করে যাবে, তারা ধরতে পারবে না। বিড়বিড় করে উঠল, বাস ট্রাক। ঈশানের বাইক বাড়ির গেটের ভিতরে ঢুকতে চোখ মুখ কুঁচকে এলো রাইসুল দেওয়ানের। ঘড়ির কাঁটায় 10:30 বাজে। বাইরে আত্মীয় স্বজন, দাওয়াতের লোকজন প্রায় সকলে চলে গেছে। খাওয়া দাওয়ার পর্ব গোছানো ভাবে পার হয়েছে। কর্মীরা আপাতত সকলে খেয়ে নিয়েছে। তাছাড়া নিয়াজ, নাইমরাও এখনো খায়নি। তারা অবশ্য অপেক্ষা করছিল ঈশানে। ছেলেকে দেখে 2 হাতে পিছনে রেখে এগিয়ে এলেন। আজকের দিনেও তোমার কাছ থেকে কাজ কি দিনক্ষণ দেখে আসে? ছেলেগুলো অপেক্ষা করছে তখন থেকে, না খেয়ে বসেছে। তুমি কাজ কারবার এদের ঘাড়ে দিয়ে ভেগেছ। বাবার কথায় বিরক্ত হলো ঈশান। তার বিয়ের ওই ঝামেলার পর থেকে বাবার সাথে আজকাল পারে না তার। ঘাড় ঘুরিয়ে প্যান্ডেলের দিকে দেখল। একটা টেবিলে বসে আছে নিয়াজ, নাইম, ঋতু, অনিমা। অন্য প্যান্ডেলের লোক অন্য অন্য কর্মচারীরা খাবার দিচ্ছে। বাবার দিকে তাকে গম্ভীর গলা বলে, খেয়ে নিচ্ছি আমরা, এই দিকটায় বাকি কাজ দেখে নেব, ভিতরে যাও। রাইসেল দেওয়ান আর কিছু বললেন না। সেও সুযোগ না দিয়ে ঈশান পা চালিয়ে চলে গেল নিয়াজদের দিকে। রাইসুল দেওয়ান আর কথা বাড়ালেন না, বাড়ির ভিতরে চলে আসেন। বাড়ির আত্মীয় স্বজন এখনও পরিপূর্ণ। ঈশানকে দেখে হাঁপ ছাড়ল সকলে। ঈশান ভুরু কোঁচকাল, চেয়ার টেনে দুদিকে পা দিয়ে বসতে বসতে বলল, এসপি সাহেব কোথায়? নিয়াজ কর্কশ বলল, তুই কোথায় ছিলিস সেটা বল। খিদে মরে যাচ্ছি, হুট করে হাওয়া, তোর বাড়ির আয়োজন, আমরা খেটে মরলাম। ঈশান হাত বাড়িয়ে কাউকে বলল এদিকটায় খাবার দিতে। বন্ধুদের দিকে ঘুরে বলে, কাজ ছিল। সাজিদ কই? অনিমার মুখ এবারও গম্ভীর হলো। সবার দৃষ্টি বুলিয়ে বলল, সেম কেস মানে? আরেকটা মার্ডার? হোয়াট? কোথায়? মেইন রোডের পাশে দিয়ে যে জঙ্গল কিছু ওঠার ভিতরে নাকি একটা পোড়া বাড়িয়েছে, সেখানে। গভীর থেকে গভীরতম হলো ঈশানের মুখ। অনিমা যতটুকু পেরেছে সাজিদের কাছ থেকে খুলে বলল সবটা। স্তম্ভিত হয়ে বসল সকলে। ঈশানে একটা শব্দ করল না। টেবিলে খাবার আসলো, শুধু ধীর করে বলে, খেয়ে নি। আর অনি, আজ থেকে যা। সাজিদের ফিরতে সম্ভবত রাত হবে, ওকে বলে দেব এখানে চলে আসতে, কোনো সমস্যা নেই। নিয়াজ, নাইমদের সাথে চলে যাব আমি। বাড়িতে মা বাবা আবার অযথা টেনশন করবে দুজনে বাইরে থাকলে। কেসটার কথাটা নিশ্চয় জানাজানি হয়ে গেছে। মাথা নাড়ল ঈশান। সাজিদ ফিরল রাত 11টার মতো বাজে। বন্ধুরা সকলে গার্ডেনে বসে খাওয়া দাওয়া করলো। সাজিদ ফিরছে বলে এখানে অপেক্ষা আর কি। যারা চলে যাওয়ার বেশিরভাগ চলে গেছে। বাড়িতে চন্দ্রদহনের কিছু অতিথি আছে। গমগমে পরিবেশ, শান্ত হয়েছে অনেকটা। প্যান্ডেল কাল খোলা হবে। তারা চলে গিয়েছে যার যার মতো। চন্দ্রকানে আত্মীয় স্বজন সকলে রাতের থাকার ব্যবস্থা হয়েছে। দেখিয়ে দেওয়া হচ্ছে যার যার রুম। সাজিয়ে দিতে বসতে এক প্রকার চেপে বসলো সকলে। নাইম তো সরে এসে পাশের চেয়ারে বসলো একদম। ঘটনা কি? অনিমা খাবার তুলে সাজিদের প্লেটে। সাজিদ ছাতের হাঁটা গোটাতে গোটাতে দীর্ঘশ্বাস পেল। সারা গভীর জলের মাছ, জাল ফেলছিস না কেন? এত গভীরে যে জাল পৌঁছায় না। মেয়েটা যাস কিচ্ছু করতে পারেনি। টাইমিংয়ের খোঁজ নিয়ে সব দুয়ে দুয়ে 4 করে যা বুঝলাম, খুব অল্প সময়ের মধ্যে ঘটানো হয়েছে সবটা। পুরো কাজ করা হয়েছে ধর 50 থেকে 1 ঘন্টা। নিয়াজ বাটি থেকে বড়সড় একটা মাংসের পিস তুলে নিল, মুখে চিবোতে চিবোতে বলে, 1 ঘন্টা অল্প মনে হয়? সাজিদ বাঁকা আসলো, খাবারের লোকমা মুখে নিয়ে বলল, কম না। বডি থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে তীব্র আক্রোশ মেটাতে মেটাতে মেয়েটাকে নিয়ে যাওয়া হচ্ছিল। ক্রোধের বশবর্তী হয়ে সবটা। যে চেপে গেছিলো হয়তোবা, না হলে টাইমিং লম্বা হতো। মাথার উপর দিয়ে গেল নিয়াজের সবটা। ঈশান ভুরু কুঁচকে হেলান দিয়ে বসা, হাতে কোকের গ্লাস রাজবাড়ি করে বলে, সম্ভবত ওই বৃদ্ধার জন্য তাড়াহুড়ো করছে। সাজিদ মুখ তুলল ঈশানের দিকে, বাকিরাও। নিয়াজ বাচ্চাদের মতো মুখ বেঁকে বলল, কোন বুড়ি? যে লাশ দেখেছে। সাজিদ পানি খেলো। স্থির দৃষ্টিতে ঈশানের দিকে তাকিয়ে বলল, তুই জানলি কী করে? আমি তো এখনো বলিনি। শব্দ করে হেসে ফেলল ঈশান, যেটা সচরাচর বন্ধুদের সামনে করে না।
চুলে এক হাত চালিয়ে চুলগুলো ঠিক করলো। সামান্য ঝুঁকে পড়ল, একা তুই গোয়েন্দাগিরি করিস নাকি? আমরা ঘাসে মুখ দিয়েছিল। নিজের পকেট থেকে ফোন বের করে ধরলো সাজিদের দিকে। এর মধ্যে সোশ্যাল মিডিয়ায় খবর ছড়িয়ে গেছে। দুদিকে মাথা নেড়ে খাওয়ায় মন দিল সাজিদ। বন্ধুদের উদ্দেশ্যে বলল, বাড়ির মেয়েরা রেস্ট্রিকশন দিয়ে বের হওয়ার উপর। আপাতত পুরো এলাকায় রেড দেওয়া হবে। অবস্থা ভালো না, কাল থেকে পুরোদমে তদন্ত শুরু হবে। বাড়ির মেয়েগুলোকে যেন অবাধ্য হয়ে বিপদ ডেকে না আনে। ক্লান্ত নয়নে শৈলে বসে আছে সোফায়। যা ধকল গেল আজকে সারাটা দিন। যদিও তারপর থেকে পরিশ্রম বেশি হয়েছে ঈশানে। তাদের দ্বিধায় গ্রামের আত্মীয় স্বজনদের নিয়ে যাওয়া হচ্ছে গেস্ট রুমগুলোতে। সবাই খেয়ে দিয়ে বসলো, রুমে যাবে। ঈশান এখনও আসেনি, বাইরে বন্ধুদের সাথে। ভাইয়ের সাথে একটু দরকারি কথা বলা দরকার। তিতিরের এই অসুস্থতার সময় খারাপ ব্যবহার করেছিল, তারপর থেকে ঈশান কেমন একটা এড়িয়ে চলছে তাকে। মোটেও ভালো লাগছে না তার। ভাইয়ের সাথে বেশি সেদিনের অমন ব্যবহারে অনুতপ্ত সে। সামনে চকচকে একটা গ্লাস কেউ ধরতে ঘাড় বাঁকিয়ে তাকালো পাশ ফিরে। তমা এক গ্লাস লেবুর শরবত করে এনে ধরল আছে। এক গাল হেসে ইশারা করলো গ্লাসটা ধরতে। নিচ্ছেন না কেন? একদম ঠান্ডা। নয়ন গ্লাসটা হাতে নিল, অনীহা মুখে বলল, সবে ভাত খেলাম তো। রোজা রেখে এত পরিমাণ কাজ করলে এই গরমে কত পানির দরকার, খেয়ে নেন। রান্নাঘরে শাশুড়ির জন্য গরম পানি করতে এসেছিল রিক্তদন। চোখ পড়ল বসার ঘরে। সে বেশ খেয়াল করছে নয়নের প্রতি তমার এত যত্ন। মায়ের চোখ তার। সে যা বোঝে মোটেও ভুল হওয়ার কথা না। তমা খুব সম্ভবত নয়নকে পছন্দ করে। বিষয়টা মাথায় আসতে মিটি মিটি হেসে ফেলল তিনি। এমন নয়, নেহাত মন্দ হয় না, কিন্তু তবে নয়ন, সে এত সহজে মানবে না তমাকে। এটা স্পষ্ট টের পায় সে। তিতিরকে তার ছেলে গভীরভাবে ভালোবাসত, এটা তার অজানা নয়। এত অল্প সময়ে এত দিনের ভালোবাসা ভুলে নতুন করে সবটা শুরু করা সম্ভব না। তমার পাশে বসালো নয়নের। তাকিয়েছে নয়নের গ্লাসে চুমুক দেওয়ার দিকে। মানুষটা তৃপ্তি করে খাচ্ছে, অন্তর প্রশান্তিতে ভরে উঠছে তার। নয়ন হাতের গ্লাসে শরবতটুকু শেষ করে এগিয়ে দিল তমার দিকে। মামুনি চলে গেছে? মাথা নাড়ল দুদিকে তমা। হ্যাঁ, দিদার ঘরে। ওখানে কারা কারা যেন গল্প করছে। ও, ঈদের দিন পাঞ্জাবি পরবে নয়ন ভাই? সাদা। আমার ড্রেসও সাদা। ও। নয়নের অতি সংক্ষিপ্ত জবাবে বিরক্ত হয় তমা। ফোনে মুখ গুছিয়ে তার কথা ঠিকমতো জবাব দিচ্ছে না, হতাশ হলো সে। আরেক দফা লেগে পড়ল। ঈদের দিন বের হবেন কোথায়? শিওর না। আমাদের ঘুরতে নিয়ে যাবেন? সময় এলে আমি তিতিরকে বলে রাখবো ওই ঘুরতে ভালোবাসে কি না। নয়ন মাথা ধরল। তিতিরের কথা কানে আসতে সব ভুলে বসে থাকে সে। কোথায় যেতে চাও ঠিক করে রেখো। তোমার খুশিতে লাফাতে মন ছিল। খুশিতে গদগদ হয়ে বলল, পাঞ্জাবিটা পরবেন কিন্তু ম্যাচিং ম্যাচিং হবে। নয়ন জবাব দেয় না, জানে ইয়ারফোন গুছছে। তমা মুখ বাঁকায়। লোকটা আগে তো এত বোরিং ছিল না, আজকাল কথাই বলা যায় না। এত ব্যস্ততা দেখা অসহ্যকর। ঘরমার পায়চারি করছে তিতিন সেই কতক্ষণ যাবৎ। ঈশান সেই যে ঘর থেকে বেরিয়ে গেছে, খুঁজতে গিয়েও নিচে গিয়ে শুনে বাড়ি বেরিয়েছে কোথাও। মন খারাপ করে ঘোরাঘুরি করছে সারাক্ষণ। বাড়ি ফিরছে তাও আধ ঘন্টার বেশি হয়ে গেছে। বারান্দা থেকে দেখা যাচ্ছে নিচে নিয়াজ ভাইদের সাথে জমিয়ে গল্প করছে। তাহলে এত রাত হয়ে গেছে, ঘরে আসতে সমস্যা কি? নিয়াজ ভাইরা না হয় বসে আছে, ওখান থেকে নিচের ওপর রুম দেখা যায়। তারা তো ঠিকই চোখে চোখে প্রেম করছে আলো আঁধারিতে। আর এই কাঠখোট্টা লোকটা সেখানে বসে সিগারেট ফুঁকাচ্ছে। এ অবধি তিনটে শেষ করছে। রাইসুল দেওয়ান সিগারেট একদম পছন্দ করে না। ইচ্ছে হচ্ছে গিয়ে ছেলের কেচ্ছা কাহিনী জানিয়ে দিতে। তিতির কয়েক দফা নিজের উপর বিরক্ত হলো। রাগ করছে করুক, তাতে কি তার? তার এত অস্থির লাগছে কেন? লোকটা যে পরিমাণ কষ্ট দিয়েছে সেও পাক একটু কষ্ট, কিন্তু হচ্ছে উল্টোটা। ঈশান রাগ করেছে বুঝতে পেরে তার দিন দুনিয়া কেমন এলোমেলো হয়েছে। প্রচণ্ড গরম পড়ছে, ভ্যাপসা গরমে কুলানো যাচ্ছে না। দরজা জানলা আটকে এসি ফুল স্পিড দিয়ে ঘুমানোর সময় এখন। শেষ রোজার জন্য স্যারেরই উঠতে হবে আবার। রাত হয়ে গেল কত, অথচ মানুষটাকে দেখার তাড়নায় বারান্দার দরজা লক করতে পারছে না। বিছানায় গিয়ে হেলান দিয়ে বসলো। নিয়াজরা উঠে চলে যাওয়ার জন্য হয়তো। ঈশান রুমে তিতির কয়েক দফা নিজের উপরে বিরক্ত। রাগ করছে করুক, তাতে কি তার? তার এত অস্থির লাগছে কেন? লোকটা যে পরিমাণ কষ্ট দিয়েছে সেও পাক একটু কষ্ট, কিন্তু হচ্ছে উল্টো কাহিনী। ঈশান রাগ করছে বুঝতে পেরে
তার দিন দুনিয়া কেমন এলোমেলো, প্রচণ্ড গরম লাগছে, ভ্যাপসা গরমে কুলানো যাচ্ছে না। দরজা জানলা আটকে এসি ফুল স্পিডে দিয়ে ঘুমানোর সময় এখন। শেষ রোজার জন্য সেহরিতে উঠতে হবে। এবার রাত হয়ে গেল, অথচ মানুষটাকে দেখার তাড়নায় বারান্দার দরজায় লক করে উঠতে পারছে না। বিছানায় গিয়ে হেলান দিয়ে বসলো। নিয়াজরা উঠে চলে যাওয়ার জন্য ঈশান রুমে আসলো ধীরে সুস্থে। তার দৃঢ় বিশ্বাস ছিল তিতিরকে সে আজকে রুমে পাবে না। যে সম্মান সম্পন্ন মহিলা তখন ঘর থেকে চলে যেতে বলে নিঘাত আর 1 মাস রুমে আসবে না। তবে তার ধারণা এবার ভুল প্রমাণিত। ঘরের আলো জ্বলতেই আশ্চর্য হলো সে। বিছানার মধ্যে গুটিসুটি মেরে শুয়েছে তিতির। এসি বন্ধ, ঘরময় ফ্যান চলছে শুধু। তীব্র গরমে মেয়েটা ঘেমে নেমে একাকার। নিজের একই অবস্থা তার। এসি রিমোট হাতে পাওয়ার বাড়িয়ে দিল কিছুক্ষণ। কিছুক্ষণের মধ্যেই কেমন শান্তি শান্তি ভাব এলো তিতিরের চোখে মুখে। জোরে জোরে শ্বাস নেওয়া সোজা হয়ে শুলো। ঈশান ভুরু জোরে কুঁচকে রইল। শাওয়ার নিতে হবে। ক্লান্ত শরীর আজকে চা চলতেই চাইছে না। সকাল থেকে এখন অবধি যা যা পরিশ্রম করলো, লম্বা শাওয়ার নিয়ে বের হলো। তিতির ঘুমিয়ে আছে আরাম-আয়েশে। মেয়েটার দিকে যতবার তাকাচ্ছে রাহাত তার হাত ধরার দৃশ্য ভেসে উঠছে চোখের সামনে। গা জ্বালা করছে সঙ্গে সঙ্গে। মিটমিটে চোখ মেলল তিতির। শীত শীত লাগছে বিধায় ভেঙে গেল ঘুমটা। কিছুক্ষণের মধ্যে ঈশানের কথা মাথায় আসতে লাফিয়ে উঠল। ঘর নিদারুণ অন্ধকার। ঘড়ি কাঁটা টিকটিক ছাড়া আর কোনো শব্দ নেই। ফোন চেপে সময় দেখে নিল। ঠিক 2টা ঠিকঠাক। পাশ ফিরে শূন্যে বিছানা দিকে লাফিয়ে নামল বিছানা থেকে। ঈশান কোথায় শুতে আসেনি? নিজের মাথায় থাপ্পড়ে মন চাইল তার। এত জলদি একটা মানুষ কী করে ঘুমায়? তখন দেখল নিচ থেকে কতই বা দেরি হয়েছে। এর মধ্যে ঘুমিয়ে পড়ল। উঠে দাঁড়াতে সিগারেটের তীব্র গন্ধ বেশ বুঝতে পারল কোথা থেকে থাকতে পারে ঈশান। ওড়নাটা গায়ে ঠিকঠাক জড়িয়ে এগোয় সন্দেহটা ঠিক। বারান্দায় রকিং চেয়ারে বসে সিগারেট টানছে ঈশান। সারা রাত এই করছে নাকি? গুটি গুটি পায়ে নিজে এসে দাঁড়ালো একদম পিছনে। মিহি গলা রাখলো, ঘুমাতে আসেনি কেন? ঈশান হঠাৎ তিতিরের কণ্ঠে ঘুরে তাকালো। মেয়েটা একদম নিঃশ্বাসে এসে দাঁড়িয়েছে বিধায় বুঝতে পারেনি। তাছাড়া চিন্তার মধ্যে ছিল বেশ। তিতির পেছন থেকে সামনে এলো। কঠিন গেল বলে, সিগারেটটা ফেলে দিন, শ্বাস নিতে পারছি না। বারান্দা দরজা আটকে ঘরে যা। আপনি শুতে আসেননি কেন? সারাদিন এত পরিশ্রম। ঈশান বিরক্ত মুখে তারপর গম্ভীর গেল বলল, তোকে সেটা নিয়ে তো ভাবতে বলিনি। ঘরে যা, কথা বলতে ইচ্ছে হচ্ছে না। ঘ্যান ঘ্যাস করিস না। তিতির নিঃশব্দ দাঁড়িয়ে রইল ঈশানের দিকে তাকিয়ে কিছুক্ষণ। ধীর গলায় বলল, রাহাত ভাই ঝামেলা করেছিল দেখা করার জন্য। আমি শেষ একবার দেখা করতে গেছিলাম। শাট আপ। তিতির অসহ্য লাগে এসব আলোচনা। তিতির এবার মুখ কঠিন হলো। এবারে খানিকটা। আপনি যখন রুষার কথা বলতেন আমারও এমনই লাগতো। ঈশানের মুখ বজ্র কঠিন হলো। চেয়ার ছেড়ে শব্দ করে উঠে দিল। তাই শোধ নিচ্ছিস অন্য পুরুষকে নিজেকে ছুঁতে দিয়ে? প্রতিশোধ? সে ছুঁয়ে দিয়েছে ইচ্ছে করে। ভুল বোঝার সবটুকু গুণ খোদা এঁকে দিয়েছে। ধৈর্যহীন একটা পুরুষ। একটা কথা 2 মিনিট শোনার ধৈর্য হয় না। আপনি আমার কথা শুনছেন না তখন থেকে। ও তোকে ছোবে কেন? কোন সাহসে? কে দেয় সাহস? তুই না দিলে আমি দেব পরপুরুষকে আমাকে ছোঁয়ার অনুমতি? এটা বিশ্বাস আপনার? ঈশান সরে গেল। রাগ নিয়ন্ত্রণ হতে চাচ্ছে না। এতক্ষণ ভুলে থাকার চেষ্টা করছিল। মেয়েটা এসে আবার সব মনে করিয়ে মাথায় জ্বালিয়ে দিচ্ছে। রেলিংয়ে 2 হাত ভর দিয়ে জোরে জোরে শ্বাস নিল। আমার বিশ্বাসে কিছু যায় আসে না। ঘরে যা, আমাকে আমার মতো থাকতে দে। ঈশান গেলই না, বরং ঈশান কাছে চলে এলো। 2 হাতে টেনে ঘোরালো নিজের দিকে। পুরুষ মানুষে জোর করে হাত চেপে ধরলে আমি পারি সরতে, তাও সরিয়ে দিচ্ছি সাথে সাথে। দ্বিতীয়বার ছুতে দেয়নি। দুদিকে মাথা নেড়ে ব্যঙ্গ করে হাসলো ঈশান। পুরুষ মানুষ? তা তোর জোরের সাথে পারবি না এটা আগে মনে ছিল না? হাত না ধরে যদি অন্য কিছু করতে চাইতো তখন কি করতি? তিতির অনিমেষে তাকিয়ে রইল ঈশানের রক্তিম চোখে। আচমকা একদম ঘেঁষে আসলো। মাথা উঁচিয়ে চোখে চোখ রাখল। নরম গলায় বলল, আপনি তো ছিলেন। এর বেশি হলে বাঁচাতেন না আমাকে? 2 হাতে ঠেলে সরিয়ে দিল তিতিরকে। কঠিন কণ্ঠে বলল, আমি ছিলাম ওখানে সেটা জানতিস?
আমি না থাকলে যদি এমন কিছু হতো, অন্য কিছু করতে চেত, তখন কি করতে? আটকাতে পারতি তো? না। তারপর কাকে দোষ দিতি? নিজেকে, আমাকে, নাকি ভাগ্যকে? আমি ছেলে ফোসকা পড়ে, আর ওই ছেলের সাথে যখন দেখা করতে যাস ও তোকে ছুঁয়ে খুব ভালো লাগে এটা, হ্যাঁ? আজকেও একটা অ্যাক্সিডেন্ট ঘটেছে জানিস? সুবর্ণার যা হয়েছিল আমাদের এলাকায় আবার সেটাই হয়েছে। কালপিট এখানে সেখানে ঘুরে বেড়াচ্ছে। কে জানে আজকে এত মানুষের মধ্যে সেও ছিল কি না। আর এমন সিচুয়েশনে তুই তিতির গাল গড়িয়ে নোনা জল পড়লে আচমকা। ঈশান বিরক্তিসূচক শব্দ রেখে সিগারেট সরিয়ে নিল। উন্মাদের মতো টানল সিগারেট। হুংকার দিয়ে উঠল এক প্রকার। চোখের পানি জলদি। অসহ্য লাগে এটা। তিতির হাতের উল্টো পিঠ দিয়ে পানি মুছে ধরা গলে বলল, আর কখনো আপনাকে না জানিয়ে কারোর সাথে দেখা করতে যাব না। প্রমিস ঈশান ভাই। ঈশান শক্ত করে চেপে ধরে তিতিরের হাতের কাজ চবড়ে ফুট করে আঘাত চোখে মুখে খিঁচল। ব্যথায় হাত অবশ হয়ে গেল। ঈশান ছাড়ল না। হাতটা এগিয়ে কপালে ঠেকালো নিজের। নাক মুখ ডলল নেশাগ্রস্তের মতো। সামনে এসে দাঁতে দাঁত চেপে বলল, এভাবে ধরেছিলেন ও তোকে? কেন ধরবে? মেয়েটা ব্যথায় জবাই দিতে পারছে না। ঠোঁট কামড়ে সহ্য করছে। ঈশান ছেড়ে দিল। ঝটকা দিয়ে দূরে সরিয়ে আরেকটা সিগারেট ধরল। তিতির মেঝের দিকে তাকালো। লোকটা পাগল নাকি? একটা মানুষ এতগুলো পাগলামি কী করে করতে পারে? সিগারেট খেয়ে ফুসফুস জ্বালিয়ে দিবে? 1 মাসে সিগারেট ফেলুন। তোকে যেতে বলছি আমার সামনে থেকে। এত বদমেজাজ হওয়া ভালো না। তোর থেকে শিখতে হবে। হাতের ব্যথা উপেক্ষা করে তীব্র অধিকার বোধ নিয়ে বলল, আপনি আর কয়টা সিগারেট খাবেন? ফেলতে বলছি আমি এটা। তিতিরের কণ্ঠে অধিকার বোধটা ঠিক ধরতে পারল না ঈশান। বলা যায় বুকে এসে লাগলো। রাগ কমতে শুরু করছে নাকি? স্থির দৃষ্টি তাক করে গলার স্বর খাদে নামিয়ে বলল, বাধ্য করে। তিতিরের শরীর কেমন করে উঠল। বন্য শিকারি বা হুট করে পোষ মেনে যায় কখনো? জানা নেই। তার চোখের সামনে ঈশানের এমন রাগী রাগী মুখ উধাও হতে দেখে বুকটা কাঁপল তার। তবে সরে গেল না। উল্টো নিজে এগোলো। হাত বাড়িয়ে ঈশানের ঠোঁটে রাখা সিগারেটটা ধরা হাত সরিয়ে আনলো। এক নজর ধোয়া ওঠা সিগারেটের দিকে তাকিয়ে আবার তাকালো মুখের দিকে। এই লোকটা আজকে বড্ড আপন লাগছে। ঠিক সেদিনের মতো। রাহাত যেদিন অনাকাঙ্ক্ষিতভাবে জড়িয়ে ধরেছিল, তখন যেমন মনে হচ্ছে ঈশানকে দরকার তার ওই বৈধ পুরুষের শরীরের উষ্ণতা পরপুরুষের ছোঁয়ায় বলতে, আজকে আচমকা তেমন মনে হচ্ছে। তীব্র ভালোবাসার চাদরে মুড়িয়ে ফেলতে মন চাচ্ছে লোকটাকে, যাতে কখনো পালাতে না পারে তার থেকে। ঈশান চুপচাপ দেখছে তিতিরের কার্যকলাপ। তিতির দুহাতে তার দুহাত চেপে ধরছে। মেয়েটার নরম ঘায়েল করা দৃষ্টি তাক করেছে তার দিকে। ভীষণ আবেদনময়ী গলা বলে, যা বলবো মানবেন? ঈশান বাধ্য ছেলের মতো ধীর গলা বলে, বিচ্ছেদ বাদে। তিতিরের শরীর শিহরিত হলো। ধুকপুক শব্দ জোরালো হয়ে আছে। ভয় পান? ঈশান সেটা জবাব দিল না। মেয়েটা চূড়ান্ত আবেদনময়ী লাগছে। তার রাগ ভাঙাতে এমন করছে বুঝি? ঈশান তিতিরের রেলিংয়ের সাথে চেপে ধরে হাসকে স্বরে বলে, কিসমি। তিতির হতবিম্বল হলো। কোন কথা থেকে কোন কথায় চলে গেল? কিস করার কথা আসলো কোত্থেকে? চোখ বড় বড় হয়ে গেল। হ্যাঁ? ঈশান আরও খানিকটা ঝুঁকলো তিতিরের দিকে। একই হাসকি স্বরে বলে, কিসমি, ছেড়ে দেব সব। ঈশান আশ্চর্য আছে। তিতির আশ্চর্য আছে ঈশানের শেষ কথাটা বোধগম্য হতে। ধোয়া ওঠা সিগারেটের টুকরোটার দিকে তাকালো। সিগারেট ছেড়ে দিবেন? এটাই সেদিনও বলেছিলাম। এই ঠোঁটের নেশা স্বচ্ছতায় ধরিয়ে দিলে বাকি সব নেশা ছেড়ে দিব। দুটো মানবীর ঝড়ে উত্থাল পাত্তাল হৃদয় নিয়ে মুখোমুখি দাঁড়ানো। চোখে চোখ রেখে হিসাবের খাতা খুলে বসেছে। বারবার নিজের ঠোঁট কামড়ে ধরছে তিতির। নিজ থেকে কীভাবে এগোবে? এটা কোনো কথা? লজ্জায় দাঁড়িয়ে থাকতে পারছে না সে। চুমু কীভাবে খাবে? পারবি না তো? যা ঘরে যা। আর জ্বালাতন করিস না। যেদিন পারবি সেদিন আসিস। তিতির ঈশানের হাত থেকে সিগারেট ফেলে নিজের হাতে নিচে ফেলে পিষে ফেলল পায়ে। বাকিটুকু দূরত্ব ছিল সেটাও মেটালো। এক বিন্দু ফাঁক নেই দুজনের মধ্যে। তিতির দ্রুত ওঠানামা করছে। বক্ষজোড়া স্পর্শ ঈশানের বুকে। ফরফর করছে তার বুকটা। ঈশান কিছু বুঝে ওঠার আগে
তার শার্টের কলারটায় টান পড়ল। তিতির দু হাতে শার্টের কলার চেপে নিচু করে ফেলেছে ঈশানকে। ঝড়ের গতিতে মিলিয়ে দিচ্ছে দুজোড়া ওষ্ঠ। ঈশান স্তম্ভিত হতবাক। কল্পনাতে বিশ্বাস করেনি তিতির এটা করবে। পাথরের মতো দাঁড়িয়ে রইল। তিতির ছেড়ে দিল। চোখ বুজে আছে। থরথর করে কাঁপছে ঈশানের কলারে চেপে রাখা হাত জোড়া। ঈশান খেয়াল করলো সে শ্বাস নিতে পারছে না। হার্টবিট মিস হচ্ছে বারবার। তিতিরের লজ্জা করুন মুখটা দেখে এবার হুঁশ হলো তার। যা ঘটেছে সত্যি। এই মেয়েটা সত্যি ঘটলো এই কাণ্ড। তিতির সময় নিয়ে খুলল চোখ জোড়া। তিতির টিরটির করে কাঁপছে পাতলা কমলা কর মতো ছোট। ইতস্তত করে বলল, এবার ছাড়বেন? ফিল তো করতে পারলাম না। আগেই তো ছেড়ে দিলি। লজ্জায় দৃষ্টিনত হলো মেয়েটার। সে যতটুকু এগিয়েছে তাতেই মরে যাচ্ছে লজ্জায়। আর কত ফিল করাবে? ওয়ান্স মোর। আমি পারবো না। ঈশান ঘোর লাগা চোখে দু হাতে চেপে ধরল লতানো। উঁচু করে দাঁড় করলো নিজের পায়ের উপর। হাত দিয়ে গাল চেপে মাথা নিচু করে কপালে কপাল চলো। শ্বাস ফেলছে জোরে জোরে দুজনে। ছলনা করলি কেন? দিতে আশ্চর্য হলো। ছলনা কোথা থেকে আসলো? যা করতে বললেন তাই করলাম। কিসের কথা বলছেন? নিজ ইচ্ছেতে কাছে আসলি কি? না তো। তাহলে ছলনা হলো না? আপনি তো বললেন তাহলে ছেড়ে দিবেন সিগারেট। তাহলে ফিল করতে দিচ্ছিস না কেন ভালো মতো? তিতির কীভাবে বোঝাবে মেয়ে সে? কীভাবে আগ বাড়িয়ে এভাবে চুমু খাবে? জবাব না দিয়ে চোখ বুজে থাকে। সে তো মানা করছে না আজকে ঈশানকে। আজকে জেদ করে খেয়ে হয় চুমু। ঈশান শুষ্ক ঢোক গেল। বৃদ্ধা আঙুল স্লাইড করে ঈশা নিচের ঠোঁটে। আজকে সব বলল, আমি একটু করি। তিতির এখন লজ্জামাখা কে অনুমতি দেবে? আশ্চর্য। এতদিন অনুমতির তোয়াক্কা করেনি, আজকে নাটকের শেষ নেই। তিতিরের সাড়া না পেয়ে চোখ মেলালো ঈশান। দাঁড়িয়ে ঠক ঠক করে কাঁপছে। দীর্ঘশ্বাস পেল ঈশান। ছেড়ে দিল মেয়েটাকে। তিতির অবাক চোখে চোখ মেলল। ঈশান পিছিয়ে পকেটে দুহাত গুজল। শেহরির জন্য উঠতে হবে একটুবার, শুয়ে রেস্ট নেই। তিতির কিছু বলার আগে কড়া পড়ল দরজায়। থামাথামির নাম নেই। এ সময় এত জোরে কড়া নাড়েনি। চোখাচোখি হতে দ্রুত পায়ে দরজা খুলে ঈশান। তিতির পিছন পিছনে ছুটে এলো। দরজা খুলতে চোখে পড়ল কান্নারত মুখ। রিক্তা দেওয়ান দাঁড়িয়ে উদ্ভ্রান্তের মতো দুহাত চেপে বসলো ঈশানের হাত ধরে। ফুঁপিয়ে উঠল, আব্বা! সর্বনাশ, আমার সর্বনাশ। তিতির ছুটে এলো মেজো মামুনিকে। মেজমা, কী হয়েছে বলবি তো? রিক্তা দেওয়ান হাতের ইশারায় করলো ওদিকটায় একটা রুমের দিকে। নুরির রুম ওটা। কোনো মতে আওড়ালো, আব্বা, আমার মেয়েটা। সাজের মায়া পর্ব 16। কালকে বড় পর্ব দিব।